বন্ধুরা, আপনারাও কি বাংলাদেশে ঘটে চলা চরম উত্তাল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তায় আছেন? আপনারাও কি জানতে চাইছেন কি এমন ঘটলো যাতে করে চতুর্থবারের জন্য নির্বাচিত কোনো প্রধানমন্ত্রীকে করতে হলো স্বইচ্ছায় পদত্যাগ? তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ঘটে গেছে শেখ হাসিনা সরকারের পতন। শুধু পতনই না, প্রাণ হাতে করে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে সঙ্গে করে যুদ্ধকালীন তৎপরতায় ছাড়তে হয় দেশ। আজকের ভিডিওতে থাকছে সেই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র ঘটনাবলী। চলুন দেখে নিই আন্দোলনের গোড়ার দিকের কিছু চিত্র। 1 জুলাই আন্দোলনের সূত্রপাত হয় দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা সংস্কারের দাবিতে। এটি আন্দোলনের প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। তো চলুন জেনে নিই বিস্তারিতভাবে এই কোটা কি। এই কোটার বিষয়টি জানতে হলে আপনাকে একটু পেছনে যেতে হবে, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশের সৃষ্টি হয়। আসলে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা সংগ্রামীদের, যাদের মুক্তিযোদ্ধা বলে ডাকা হতো, বিভিন্নভাবে অসহনীয় হিংসা এবং শাস্তির মুখে পড়তে হয়েছিল পশ্চিম পাকিস্তানের হাতে। এমনকি মহিলাদের ওপরও চালানো হয়েছিল শারীরিক অত্যাচার। এই সমস্ত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্বাধীনতা লাভের পর মুজিবুর রহমানের সরকার প্রায় 80% সংরক্ষণ ঘোষণা করে সরকারি চাকরির ক্ষেত্রে, অর্থাৎ প্রায় 20% চাকরি এখন ছেড়ে দেওয়া হয় মেধার ভিত্তিতে নির্বাচনের জন্য। 20% সংরক্ষিত আসনকে যদি ভেঙে দেখা হয় তাহলে দাঁড়ায় 30% মুক্তিযোদ্ধাদের জন্য, 10% বীরাঙ্গনাদের জন্য এবং 40% জেলাভিত্তিক সংরক্ষণের ঘোষণা করা হয়। এরপর 1976 সালে এই জেলাভিত্তিক সংরক্ষণকে কিছুটা কমিয়ে 20% নিয়ে আসা হয়, অর্থাৎ এখন প্রায় 40% চাকরি খোলা বাজারে ছেড়ে দেওয়া হয় পরীক্ষার ভিত্তিতে নির্বাচনের ক্ষেত্রে। এরপর 1985 সালে এই সংরক্ষণের আবারও কিছু রদবদল করা হয়। আগে যে 10% মহিলা সংরক্ষণ বীরাঙ্গনাদের জন্য দেওয়া হতো, তার সঙ্গে আরও 10% যোগ করা হয় সাধারণ মহিলাদের জন্য এবং জেলাভিত্তিক সংরক্ষণ কমিয়ে আনা হয় 10%, আর 5% দেশীয় অনগ্রসর জাতিদের জন্য সংরক্ষণ ঘোষণা করা হয়। এরপর 1997 সাল থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন রকম রদবদল করা হয়। এই রদবদল করার পর 2018 সালের চিত্রটি দাঁড়ায় ঠিক এই রকম। 30% সরকারি চাকরি এবং উচ্চ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংরক্ষণ প্রায় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি এবং ছেলেরা, 10% মহিলাদের জন্য এবং অতিরিক্ত 5% সংখ্যালঘু অনগ্রসর জাতিদের জন্য এবং 1% বিশেষভাবে অক্ষম অথবা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য সংরক্ষণ ঘোষণা করা হয়। অর্থাৎ এখন 56% সংরক্ষণের আওতায় এবং 44% সংরক্ষণের বাইরে রাখা হয়। একে তো বাড়তে থাকা অর্থনৈতিক মন্দাজনিত পরিস্থিতিতে সরকারি চাকরির সুযোগ নেই, তার উপর এহেন সংরক্ষণ বাংলাদেশি ছাত্রছাত্রীদের রাস্তায় নামায়। 2018 সালের এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের চাপে পড়ে শেখ হাসিনা সরকার বাধ্য হয় এই কোটাটি তুলে নিতে। এটিই ছিল কোটার ইতিহাস। চলুন দেখে নিই আন্দোলনের দ্বিতীয় ফেজ। 2024 সালের 5 জুন বাংলাদেশ হাইকোর্ট একটি রায় দেয়, যেখানে 2018 সালে সরকারের বন্ধ করা কোটার আইনটিকে বাতিল বলে ঘোষণা করা হয় এবং কোটাটিকে পুনরায় আবার ফিরিয়ে আনা হয়। এরপর বাংলাদেশের সমগ্র জায়গায় ছাত্র আন্দোলন শুরু হয়। 7 জুলাই বাংলাদেশের একটি পত্রকার ঘোষণা করে যে এই 30% মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষণ বাংলাদেশি সরকার কর্তৃক কখনোই পূরণ হয় না এবং তা সরকারের ব্যর্থতা ঢাকার একটি উপায় মাত্র। এর পরবর্তী ঘটনা 14 জুলাই শেখ হাসিনা আন্দোলনরত ছাত্রছাত্রীদের রাজাকার বলে ঘোষণা করেন। কি রাজাকার? এই শব্দটি একটি আরবি শব্দ, যা বাংলাদেশিদের একটি অপশব্দ হিসেবে ব্যবহৃত হয়। এটির ব্যবহার হয় সেই সমস্ত লোকেদের বোঝাতে যারা বাংলাদেশ ভাগ না চেয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল। এই ঘটনার পর ছাত্র আন্দোলন অন্য রূপ নেয়। শুধুমাত্র সরকারি কলেজই নয়, বেসরকারি কলেজের ছাত্রছাত্রীরাও আন্দোলনে অংশ নেয়। সরকারের সঙ্গে চলতে থাকা এই আন্দোলনে
প্রায় 200 জনেরও বেশি মৃত্যু হয়। 21শে জুলাই সুপ্রিম কোর্ট যুদ্ধকালীন তৎপরতায় একটি রায় দেয়, যেখানে এই রায়ে বলা হয় 93% গভর্নমেন্ট জবকে সংরক্ষণের আওতায় থেকে বার করে নিয়ে আসা হবে এবং 5% মুক্তিযোদ্ধা বা তাদের সন্তান সন্ততি এবং বাকি 2% সংখ্যালঘু ও অনগ্রসর জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। অর্থাৎ ছাত্রদের দাবি এক্ষেত্রে পূরণ করা হয় এবং এখানেই ছাত্র আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এর পরেও আন্দোলন ক্রমাগত ভয়ঙ্কর আকার নেয়। দাবি পূরণ হওয়ার পর ছাত্ররা সরকারের কাছে কিছু দাবি রেখেছিল, যেমন বিসিএল অর্থাৎ বাংলাদেশি ছাত্রলীগকে বন্ধ ঘোষণা করা হবে, সরকারকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং সমস্ত মৃত বা আহতদের পরিবার পরিজনকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকারের দ্বারা আটক ছাত্রছাত্রীদের মুক্তি দিতে হবে। এটিই ছিল আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রাথমিক চিত্র। আন্দোলনের দ্বিতীয় চিত্র, যার জেরে সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। এখন বাংলাদেশ কার্যত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে। যদিও এটিকে একটি বাড়তে থাকা ছাত্র আন্দোলনের রূপে দেখা হলেও এর পেছনে রয়েছে আরও কিছু আনুষাঙ্গিক কারণ। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথম কারণ, বাংলাদেশে বাড়তে থাকা দ্রব্যমূল্য এবং সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নাজেহাল অবস্থা। দ্বিতীয় কারণ, পশ্চিমী দেশগুলোর সাথে বাড়তে থাকা দূরত্ব, যার কারণে বিদেশি বিনিয়োগে ঘাটতি এবং বেকারত্ব বৃদ্ধি। এছাড়াও এবছরই জানুয়ারি মাসে চতুর্থবারের জন্য শেখ হাসিনা সরকার গঠন করলে তার বিরুদ্ধে বিরোধীদের প্রতি অসহযোগিতা এবং অসহনীয় নীতি গ্রহণ করার জন্য প্রবল আপত্তির মুখে পড়তে হয়। বাংলাদেশের আন্দোলনের কিছু আনুষঙ্গিক কারণ, যার জেরে সেখানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এবং ভিডিও শেষ পর্যন্ত আমার আবেদন রইল যে রাজনৈতিক প্রতিহিংসা যেন আর কোনো মানুষের প্রাণ না নিতে পারে, তা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হিসাবে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ধন্যবাদ।